হইতেছে তো রেকর্ডিং। না, ওই যে তোর হচ্ছে স্ক্রিন থেকে দেওয়া যায় না, ইউটিউব এখান থেকে দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, শুরু করি। তো আজকেরটাই তো লাস্ট আইপি এর মানে রাফিজের পার্ট। তো এটা আর কি, এটাও ইজি আছে, মানে কঠিন কিছু না, বাট ওই যে একই কথা, বড় জিনিস, ঠিক আছে। তো মাস্টার ইঞ্জিনিয়ারিং মানে বুঝছো যে সবকিছু ইনক্লুড থাকবে একটার মধ্যে এরকম। তো এখানে প্রথম দিকে অনেক থিওরি আছে। থিওরি গুলি মানে বুঝা এরকম আছে, মানে জাস্ট পড়লে বুঝবি। তো আমি একটা ব্রিফ দিই কি আছে আসলে, ঠিক আছে। তারপরে ম্যাথে এসেছি। তো আলটিমেটলি মাস্টার বাজেটিং হচ্ছে বাজেট নিয়ে কাজ করে, যে আমি ধরলি আমার সামনে 3 মাসের একটা সাধারণত 1 বছরের বাজেট মানে হচ্ছে অ্যাজিউম করা বা প্রেডিকশন করা হয়। ওই 1 বছর তো আলটিমেটলি টানা করতে পারবি না, তো তুই 3 কোয়ার্টারে ভাগ করা হয় আর কি, 4 ভাগে মানে 3 মাস 3 মাস করে ভাগ করা হয়। তো যদি প্রথম জানুয়ারি থেকে হচ্ছে মার্চ পর্যন্ত একটা একটা কোয়ার্টার, তারপর শেষ হওয়ার পরে তুই আবার আপডেট করলি কিছু একটা, বা হচ্ছে তখন নতুন একটা হচ্ছে বাজেট তৈরি করলি। তো এটাই করা হয় আর কি মাস্টার বাজেটিং। তো হচ্ছে ফিউচারের জন্য একটা ডিটেল প্ল্যান, যা হচ্ছে কন্ট্রোল করে কোন রিসোর্স কোথায় এবং কিভাবে অ্যালোকেট ও ইউজ হবে। মানে যদি আমার লেবার রিবার মেটেরিয়াল কতটুকু হবে, বা হচ্ছে আমার কত এক্সপেন্স যাবে, বা কি করা লাগবে, হ্যান ত্যান এগুলি। তো বাজেট করার জন্য অবশ্যই প্ল্যানিং আর কন্ট্রোল লাগে। তো প্ল্যানিং করবো যে তো হচ্ছে কিভাবে রেভিনিউ জেনারেট করা যায়, কতটুকু স্পেন্ড করতে হবে, এবং রিসোর্স গুলো কোথায় অ্যালোকেট করতে করতে হবে। আর তাছাড়া তো হচ্ছে কি কি রিস্ক আর হচ্ছে চ্যালেঞ্জেস থাকতে হবে, আর কিভাবে স্ট্র্যাটেজিস ডেভেলপ করতে হবে এটা। আর কন্ট্রোল হচ্ছে তোর যে বাজেট সেট করার পর অ্যাকচুয়াল স্পেন্ডিং এর উপর বেসিস করে কি কি প্ল্যানিং নিয়ে মডিফাই করা লাগতে পারে। মানে যেটা বললাম যে প্রথম বাজেট তো একটা আলটিমেটলি তোর হচ্ছে প্রেডিকশন করা, তাই না? তো এখন হুম। আমার যদি করলাম বাট আমার কম বা বেশি কিছু আসলো, তো তখন ওইটার উপর ডিপেন্ড করে মডিফাই করতেছি আর কি। তো এই মডিফাই কাজ করে মেনলি হচ্ছে তো হচ্ছে ওই লাইন ম্যানেজার থাকে, ওই ম্যানেজাররা হচ্ছে করে, ঠিক আছে। তো অ্যাডভান্টেজেস এখানে দেখি যেগুলি আছে। সো তোর হচ্ছে এখানে এই অনেক বাংলা টানা কথা আছে যে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং, কি আসলে রেসপন্সিবল থাকে, ম্যানেজার থাকে আসলে, কারণ লাইন ম্যানেজার বা হচ্ছে যে কোনো ম্যানেজার থাকে, সে আলটিমেটলি হচ্ছে ডিসিশন দেয়, বা সে আর কি কোনো একটা ডিসিশন জন্য রেসপন্সিবল থাকে, ঠিক আছে। সো এই তো। হুম। আর চুজিং দ্য বাজেট পিরিয়ড, যেখানেই বলছে যে সাথে মেইনলি একটা বাজেটের প্ল্যান হচ্ছে তোর 1 বছর জন্য করি, বাট আমরা 1 বছরকে আবার হচ্ছে 3টা মান করে করে চারটা মানে চারটা কোয়ার্টারে ডিভাইড করা আর কি। সো আলটিমেটলি আমরা এই ম্যাথ, এখানে যে ম্যাথ দেওয়া আছে ম্যাম যে দিছে ওখানে তোর 3 মাসেরই আলটিমেটলি হচ্ছে 3 মাস করে করে দিছে আর কি, ঠিক আছে। মানে তোকে তুই হচ্ছে আলটিমেটলি আগের 3 মাসের তো জানবি কেমন তোর হচ্ছে মানে প্রোডাকশন হয়েছে, কেমন হচ্ছে তোর সেলিং হয়েছে, ওইটার উপর করতে, বা পরের 3 মাস হচ্ছে মানে প্ল্যান করবে আর কি, এই হলো মেইন কথা। তো হচ্ছে একটা ক্যাপিটাল বাজেটের মতো, ক্যাপিটাল বাজেটিং প্ল্যানিং এ আমরা এরকম করছিলাম না যে আলটিমেটলি ওই আগের জিনিস বা হচ্ছে দেখেই তো একটা অ্যাজুম করছিলাম। তো ওটা একটু ইজি ছিল। ওই যে তোর ফার্স্ট স্টেজ অ্যালোকেশন আর সেকেন্ড স্টেজ এখন ছিল যেরকম ছিল না। তো এখানে আর কি ওরকম কিছু নাই, এখানে তুই পুরো একটা মানে পুরো হোল একটা জিনিস মানে একদম ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত তুই যাবি আর কি। তো এই হলো আচ্ছা কথা। আচ্ছা। আচ্ছা, তো এখানে আর কি যে ওকে। তো এটা অবশ্য সেলফ ইম্পোজ আর পার্টিসিপেটেড বাজেট হচ্ছে এটা একটু ইম্পর্টেন্ট। এটা তো হচ্ছে আলটিমেটলি কিছুই না যে তুই প্রতিটা হচ্ছে মানে মোস্ট অফ কেসে ম্যানেজারই নিজের বাজেট প্রোগ্রামিং প্ল্যানিং করে। তো যেসব এমপ্লয়ি হচ্ছে সার্টেন গোল অ্যাচিভ করতে পারে না, তাদের হচ্ছে আমরা প্যানালাইজ করি আর কি, ঠিক আছে। সো মানে ধরলি একটা টাস্ক তোরে দিল, তুই হচ্ছে করতে পারবি না, তা তোর হচ্ছে ওই থেকে মানে ই করলো আর কি, এরকম। আচ্ছা, তো এখানে আলটিমেটলি কি হয় তো হচ্ছে অ্যাডভান্টেজ দিকটা প্রতিটা লেভেল থেকে কনসিডার করা হয়, বিধায় হচ্ছে আলটিমেটলি তুই প্রতিটা লিভে প্রতি প্রতি লাইনটিকেই ম্যানেজ নিয়ে নিয়ে তো হচ্ছে ডিসিশন নিবি আর কি ওদের। তো ওদের ডিসিশনের উপর তুই হচ্ছে মানে তারপর একটা প্ল্যান বানাবি। তো এটা এটা ভালো কি হয় তো হচ্ছে প্রতিটা লেভেল থেকেই কনসিডার করা হয়, বিধায় হচ্ছে সবার ভিউস অফ জাজমেন্ট কে ভ্যালু দেওয়া হয় আর কি। তো ফ্রন্টলাইন ম্যানেজারও এর প্ল্যানিং বেশি অ্যাকিউরেট হয় কম্পেয়ার টু টপ ম্যানেজার। কারণ হচ্ছে টপ ম্যানেজার ডে টু ডে অপারেশনের নলেজ রাখে না, যে আমরা অন্য সারিতে পড়ছিলাম না, যে যে উপরে থাকে সে আলটিমেটলি এত কিছু জানে না। তো আলটিমেটলি ফ্রন্ট লাইন হুম। ম্যানেজার মানে ওরাই কিন্তু আলটিমেটলি বলতে পারবে যে আসলে কি হইতেছে ডে ডে টু ডে। আচ্ছা, তো মোটিভেটেড থাকা যায় কারণ হচ্ছে নিজের প্ল্যানিং এ ডিসিশন শো করা যায়, তে কমিটমেন্ট থাকবে, কমিটমেন্ট বাড়বে। মানে তাহলে তুই মানে আমি হচ্ছে প্রতি লাইনতে যখন তুই ডিসিশন নিতে, তখন মানে কি তুই এখন আমি একটা কথা বললাম, তখন কি আমার একটা কমিটমেন্ট থাকে না যে আমি এই কাজটা বলছি মানে করতে হবে। তো আলটিমেটলি যেন সবাই আর কিন্তু সবার জায়গা থেকে কমিটমেন্ট থাকে যে না আমার এই টাস্ক বা এই প্ল্যান পর্যন্ত বা এই বাজেট পর্যন্ত আমাদের আগাইতে হবে। তো এই জন্য আর কি তোর প্রতিটা ইতেই কমিটমেন্ট থাকে। সো এটা এই জন্য আর কি তোর এফিসিয়েন্সি ভালো হয়। আর হচ্ছে প্রতিকাশে বাজেট হচ্ছে বাজেট প্ল্যানিং যদি কোনো ম্যানেজার ইমপ্লিমেন্ট করতে না পারে, তাহলে সেই বাজেট আনরিয়ালিস্টিক ও ইম্পসিবল বলার একটা সুযোগ থাকে। বাট হচ্ছে সেলফ ইম্পোজ বাজেটে কি হয়, এই ধরনের অসুবিধা তেমন হয় না। কারণ আলটিমেটলি ধরলি এখানে তুই তুই মতবাদ দিছোস, তো তুই তো কেউ জাজ করবে যে তুমি বলছো হচ্ছে তুমি মানে তুমি তো তোমার ভিউ ভিউ অফ মানে পয়েন্ট অফ ভিউ নেওয়া হয়েছে, তো তুমি কেন মানে তোমার মতো কেন হলো না। এখন ধরলি এরকম যদি না হয়তো, যদি বলতো যে না আমার আমার বস আমার কাজ দিছে, তো বসের আমি বলছি যেন আমি করছি, তো এটা এটা একটা বড় সুযোগ থাকতো আগে। বাট সেলফ ইম্পোজে কি না, এরকম না, তো তুই বলছিস কারণ তোর কি জব জি করতে হবে এরকম আর কি।
আচ্ছা, লিমিটেশন কি? লিমিটেশন তো হচ্ছে যে লোয়ার লেভেল ম্যানেজারদের তাদের লাইনের স্পেসিফিক নলেজ থাকে, তারা ওভারঅল সব ডিপার্টমেন্টের নলেজ যায় না, তাই একটা কোম্পানির ওভারঅল ডিরেকশন ও স্ট্র্যাটেজিক গোল সম্পর্কে জানা যায় না। ঠিক আছে, মানে হলো লাইন, যারা ছোট লেভেলের মানে লোয়ার লেভেল ম্যানেজার তারা কিন্তু বড় লেভেলের নলেজ জানে না। তো ওরা আর কি হচ্ছে ওদের মানে পয়েন্ট অফ ভিউ আলটিমেটলি সবসময় যে হবে এরকম কিছু না। আর যেহেতু সেলফ ইম্পোজ বাজেটিং করছে, তাই লোয়ার লেভেল ম্যানেজারদের একটা টেন্ডেন্সি থাকে কি যে যেন প্রেশার না পড়ে সেজন্য ইজিয়ার টাস্ক গ্রহণ করা। মানে ধরলি হচ্ছে যেহেতু আমার জব দিয়ে করতে হবে, তো আমি চাবো হইতেছে যে না আমি একটা মানে মোটামুটি একটা প্ল্যানিং দিই, যাতে হচ্ছে আমার কাজ কম থাকে বা আমার চাপ না থাকে। যেমন ধরো ডেডলাইন ইন্টেনশনাল হচ্ছে বাড়ানো, যেন হচ্ছে কাজটা করতে ইজি হয়, একে বাজেট স্ল্যাক বলে। ঠিক আছে। আর হচ্ছে উপরের রিজন গুলোর জন্য হায়ার লেভেল ম্যানেজারদের যাচাই মানে বা হচ্ছে মানে যাচাই করতে হয় যে তো হচ্ছে লোয়ার লেভেল ম্যানেজারদের মানে রিপোর্টটা ঠিক আছে কিনা। তো এখানে তো হচ্ছে সময় যায় আর কি। তো এই হলো তো হচ্ছে রিজন। আচ্ছা, তো হিউম্যান ফ্যাক্টর ইন বাজেটিং হচ্ছে কি, একটা সাকসেসফুলি বা বাজেট প্ল্যানিং ডিপেন্ড করে টপ ম্যানেজমেন্ট কতটা এক্সপার্ট এবং তারা কোন ওয়েতে বাজেট মানে প্রোগ্রামটা করতেছে আর কি। তো বাজেটিং করা একটা টাফ ওয়ার্ক, যদি টপ ম্যানেজমেন্টের এনথুজিয়াজম হচ্ছে না থাকে তাহলে হচ্ছে অন্য এমপ্লয়ি দিয়ে তেমন ইফেক্টিভলি বাজেটিং করা পসিবল হয় না। মানে মেইন যদি আগ্রহ না থাকে তাহলে কিন্তু তুই নিচে ওদের দিয়ে কাজ করতে পারবি না। তো এটাই আর কি বলছে যে তোর যে টপ লেভেল ম্যানেজমেন্ট সে আলটিমেটলি হচ্ছে এক্সপার্ট হইতে হয় আর কি। তো এটা একটা ইম্পর্টেন্ট যে বাজেট করার জন্য বা বাজেট করতে গিয়ে মানে ফল্ট আসলে কোনো এমপ্লয়িকে মানে প্রেশার বা ব্লেম না করা। ঠিক আছে, তাহলে তো হচ্ছে সে ডিমোটিভেট হয়ে গেল। সো এটা কিছু আমরা অর্ণব স্যারের পড়া আমার কাছে কিছু লাগছে যে প্রথম দিকে যেগুলো পড়া এগুলো অর্ণব স্যারের পড়ার মতো আর কি। ঠিক আছে। আর এখন এইটাই বলছি যে ওর একটা পারফেক্ট বাজেটিং এর জন্য হিউম্যান হিউম্যান ফ্যাক্টর অনেকটা জরুরি। মানে যদি হিউম্যানিটি আলটিমেটলি প্ল্যানিং করতেছে, এখন তুই যদি মানুষের ডিমোটিভেট করে ফেলোস তাহলে আর কি সে তার আগ্রহ দেখাবে না। তো সেই জন্য আর কি এমপ্লয়ীদেরকে মোটিভেট করতে হবে ইফোর্ট দেওয়ার জন্য। আর বাজেট যদি রিজিড ও ইনফ্লেক্সিবল হয় তাহলে পিপল দিয়ে প্রপার বাজেটিং সম্ভব নয়। মানে যদি রিজিড রিজিড মানে তো বুঝছো তোমার ফ্লেক্সিবল না। ঠিক আছে, মানে তুই তোর মতামত দিতে পারতেছিস না আর কি। সো তখন আর কি দেখা যায় বাজেটটার প্রপার বাজেটিং হয় না। এই তো তো এইগুলো তো হচ্ছে একটা ব্রিফ সামান্য যে মানে আসলে কি করতে চাইতেছি আমরা। আর এখান থেকে আর কি আমাদের যে যদি ম্যাথ বল যাই বলো না কেন, যে মাস্টার বাজেটিং হচ্ছে অনেকগুলো ছোট ছোট বাট ইন্টার কানেক্টেড বাজেটিং এর ভাগ করে ফাইনাল বাজেটিং করা, যে একটা কোম্পানির সেলস প্রোডাকশন ও ফাইন্যান্সিয়াল গোলস কে লে আউট করে। সো দুইটা আলটিমেটলি হচ্ছে আমাদের জিনিস, সেটা হচ্ছে ক্যাশ বাজেট আর বাজেট ইনকাম আর কি, আর তো হচ্ছে স্টেটমেন্ট হচ্ছে ব্যালেন্স শিট। তো সিলেবাস এটা নাই, সো আমরা জাস্ট খালি ক্যাশ বাজেটটুকু পর্যন্ত পড়বো। ঠিক আছে, এখানে তো হচ্ছে বারবার হিস্ট্রি দিয়ে দিচ্ছে যে ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত কিন্তু সিলেবাস, মানে এরপরে কিন্তু সিলেবাস নাই, মানে আমি চার চার পাঁচ পিস আর কি বাদ স্লাইডের আর কি। আচ্ছা, তো স্টেপস কি? স্টেপস হচ্ছে তো হচ্ছে দুইটা আলটিমেটলি, যে একটা তো সেলস বাজেট হচ্ছে যে তুই কতটুকু সেল করতে চাইতেছস, প্রোডাকশন কতটুকু লাগবে। আর আরেকটা হচ্ছে সরি, সেলস কতটুকু দিতেছে, এটা কতটুকু মানে বিক্রি হইতেছে আলটিমেটলি। আর প্রোডাকশন হচ্ছে তো এইটার জন্য কতটুকু তো প্রোডাকশন করা লাগে। আর প্রোডাকশন বাজেট মনে হয় তোমরা জানি যে তো হচ্ছে ডিএম ডিএল আর হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড, মানে মেটেরিয়াল ডিরেক্ট হচ্ছে লেবার এগুলি। ঠিক আছে। তো এই দুটো বাজেটের সাথে সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন জন্য হচ্ছে এক্সপেন্স বাজেট যোগ করলে আমরা ক্যাশ বাজেট পাই, যেটা আমরা আর কি সিলেবাস আমাদের ইনক্লুড আর কি। যে এখানে দেওয়া আছে যে আমি হচ্ছে সেল বাজেট নিলাম, তারপর হচ্ছে প্রোডাকশন বাজেট করলাম, তিনটা ভাগে আছে, ডিরেক্ট ডিএম ডিএল আছে ম্যানেজমেন্ট। এখানে আমি সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এক্সপেন্স যোগ করলাম, ওটা আমি ক্যাশ বাজেট পাইলাম। এখান থেকে আমি বাজেটের ইনকাম স্টেটমেন্ট পাবো আর হচ্ছে বাজেট ব্যালেন্স শিট পাবো। তো আমি এইটা বাদ দিয়েছি, এইটুকু বাদ কিন্তু জাস্ট খালি ইনকাম স্টেটমেন্ট পর্যন্ত আছে আমাদের সিলেবাসে, মানে লাস্টে যে এই অরেঞ্জটুকু বাদ, রাইট সাইডের আর কি। আচ্ছা, বুঝছি এ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, তুই ইয়া কর, ম্যাথ গুলো একটু ভালো মতো হ্যাঁ, দেখাই দে। এখন দেখ, এখন ম্যাথে আসি, আমি এখান থেকে শুরু। তো বাজেট এক্সাম্পল হচ্ছে তুই তোকে হচ্ছে কিছু দিবে ডাটা, যে বলবে এই এত ইউনিট হচ্ছে তোমার লাগবে। তো বাজেট মানে কি, তোর হচ্ছে একটা প্রেডিকশন। তো তোর হচ্ছে এত ইউনিট লাগবে, এটা কেউ কি কোন থেকে জানবো? এটা জানবো হচ্ছে আমি আগের 3 মাসের থেকে। ঠিক আছে, তো দেখ এখানে কি বলছে যে রয়্যাল কোম্পানি ইজ প্রিপেয়ারিং বাজেট ফর দ্য কোয়ার্টার এন্ডিং June 30। তার মানে সে জুনের 30-এ এন্ড করলে 3 মাস পিছাতে, তাহলে কত, এপ্রিল থেকে শুরু হয় না? তো এপ্রিল মে জুন এই তিনটা আলটিমেটলি তোর হচ্ছে কি মানে এই 3 মাসের তোর বাজেট প্ল্যানিং করতে হবে কোয়ার্টারে। ঠিক আছে। বা ফার্স্টের দিকে বলছিলাম যে 3 মাসের বাজেট প্ল্যানিং করতে হয়, মানে সাধারণত করি আমরা কোয়ার্টারে। তো এখানে তো কি বলছে, এখানে দিয়ে দিছে এপ্রিল মে জুন জুলাই আগস্ট, 5 মাসে দিয়ে দিছে। আর দ্য সেলিং প্রাইস ইজ মানে $10 পার ইউনিট, মানে প্রতি ইয়ে $10। তো আমি আর কি প্রথমে বের করলাম যে এপ্রিলের জন্য কতটুকু সেলস হইলে কতটুকু আমার মানে টাকা পাবো, মানে ডলার পাবো আর কি, মে জুন জুলাই বের করলাম। এটা গেল তো হচ্ছে কি, তো হচ্ছে সেলস, যে প্রথম থেকে শেষ কিন্তু আমাদের সেলস বাজেট শেষ। এখন বাকি যে প্রোডাকশন বাজেটটাই আলটিমেটলি অনেক বড়। ঠিক আছে, তো এটা আলটিমেটলি কি, তো যেটা বললাম যে প্রোডাকশন বাজেট মানে কি বোঝায়, ডিএম ডিএল আর হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং ওভারহেড।
এখন ডিএমডিএল করার আগে আমরা কিন্তু জানা লাগবে যে কতগুলো প্রোডাকশন করা লাগবে। কারণ আমরা কিন্তু এমন না যে যদি আমরা 1,000টা প্রোডাক্ট সেল করতেছি, আমার 1,000টা প্রোডাক্ট বানাইছি, আমার কিন্তু ওই যে প্রথম দিকে আমার কিন্তু কি লাগবে, তো হচ্ছে ইনভেন্টরিতে থাকা লাগবে না কিছু, মানে তোর হচ্ছে এন্ডিং ইনভেন্টরি আছে তোর হচ্ছে বিগিনিং ইনভেন্টরিতে। তো ওইটাই আলটিমেটলি হচ্ছে আমার মানে হিসাব করা লাগবে আর কি। সো এখানে তোর হচ্ছে এখান থেকে শুরু আর কি। যা এখানে প্রথমে বলছে যে তোর এটাই যে তোর হচ্ছে আমাকে প্রোডাকশন ইউনিট বের করতে হবে, বিগিনিং আর তোর হচ্ছে এন্ডিং ইনভেন্টরিতে আমার কথা মাথা রেখে। তো এখানে তোর বলছে হচ্ছে রয়্যাল কোম্পানি ওয়ান্টস এন্ডিং ইনভেন্টরি টু বি ইকুয়াল টু 20% অফ দ্য ফলোইং মান্থস বাজেট সেলস ইন ইউনিট। আর অন মার্চ 31, মানে মার্চ 31 কিন্তু আমার আমার কিন্তু আগের মাসে জমা, মানে যদি আমি এপ্রিল থেকে শুরু করতেছি, মানে মার্চ কিন্তু তাহলে আগের মাসে 31 হচ্ছে তো 4,000 ইউনিট ওয়ার অন হ্যান্ড, মানে হচ্ছে 4,000 তোর হচ্ছে আছে। তাহলে এই যে মার্চের 4,000 কিন্তু কি এপ্রিলের বিগিনিং না? তো এটাই আর কি। অর্থাৎ সামনের মাসে যে যে পরিমাণ সেলস বাজেট করছি তার 20%। দেখ এই কথা একটু ভালো করে দেখিস কি বলছে, যে ওয়ান্স এন্ডিং ইনভেন্টরি টু বি ইকুয়াল টু 20% অফ দ্য ফলোইং মান্থস বাজেট। ফলোইং মানে হচ্ছে পরের মাসের যে মানে সেলটা আর কি। ঠিক আছে? তো পরের মাসের হচ্ছে যে যত যত সেল দরকার তার 20% হচ্ছে আমার এই মাসে এন্ডিং এ থাকার লাগবে। ঠিক আছে? আর এই মাসে এন্ডিং মানে হচ্ছে আমার পরের মাসে কি বিগিনিং। ঠিক আছে, মানে আমি এন্ডিংটা বের করলে আমি প্রতিটার বিগিনিং পেয়ে যেতেছি। তো এখন দেখ আমাদের মে মাসে কত ছিল, 50,000 ছিল না ইউনিট? তাহলে আমাকে তোর হচ্ছে অর্থাৎ মে মাসে আমার 50,000 জন্য এপ্রিল মাসে আমার হচ্ছে 50,000-এর 0.2 মানে 20% হচ্ছে 10,000 আসে। এতগুলো আমার এপ্রিল মাসের শেষে থাকা লাগবে, এন্ডিং এ থাকা লাগবে। ঠিক আছে, তাহলে আমি এপ্রিল এটা পেয়ে গেছি। আর এপ্রিলটা কিন্তু আমি যে মার্চে এখানে বলে দিচ্ছি এক্সট্রা করে যে মার্চ থেকে পাইছি। ঠিক আছে, তাহলে আমি এপ্রিলের এরকম করে এপ্রিল মে জুন এই তিনটারে কি করবো আমরা হচ্ছে ওই এন্ডিং আর হচ্ছে তোর বিগিনিংটা বের করবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে তাহলে জুন তো, জুনটা বের করার জন্য আমার কি লাগবে, আমার জুলাইটা লাগবে না, জুলাই একটা। এখন জুলাইটা কই পাবো? জুলাইটা কিন্তু এটা দেওয়া আছে, কিন্তু এখানে কিন্তু অনেকগুলি দেওয়া আছে যে জুলাই কিন্তু 25,000 ইউনিট। তো আমাকে জুনের হচ্ছে এন্ডিং ইনভেন্টরি কত হবে, 25,000-এর 10%, মানে ধরলি 2,500 ইউনিট আর কি। তো এটা তো হচ্ছে হুম জুনের হচ্ছে এন্ডিং ইনভেন্টরি হবে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখিস, মানে অনেক সময় দেখা যায় এইটা খেয়াল করি না আমি আর কি, খুঁজে পাচ্ছি না, জুলাই তো দেয় নাই। পরে দেখলাম যে এখানে এখানে আর অনেকগুলি দিছে, পরের মাসেরটা তো দিয়ে দিবে এবং আগের মাসেরটা তো দিয়ে দিবে, কাছাকাছি কিন্তু বিগিনিং আর এন্ডিং বের করতে পারবি না। ঠিক আছে, যেমন তোর হুম যদি আমি এপ্রিল থেকে শুরু করি তাহলে এপ্রিলের আগেটা আমার জানা থাকা লাগবে এবং জুনের পরটা আমার জানা থাকা লাগবে। এপ্রিল আগে তো বলে দিচ্ছে এখানে হুম মার্চে, আর হচ্ছে তুই জুলাইটা এখানে দিয়েই দিছে। ঠিক আছে, হুম এভাবে করে তো সবগুলো তুই পরে এপ্রিল মাসে বের করলে, এখন দেখ কি বের করবো তো। ওই ওই দিন যেটা বলছিলাম যে লাগবে থেকে মানে হচ্ছে ঠিক আছে বিয়োগ করবি আর কি, মানে কতগুলো লাগবে মানে কতগুলো আছে। তো এপ্রিল দেখ, হুম এপ্রিলে তোর হচ্ছে লাগবে 20,000 ইউনিট, আমি প্রথম দিকে পাইছিলাম। বিগিনিং এ আছে হচ্ছে কত, 4,000 ইউনিট না, যে মার্চের বলছিল যে 31 তারিখে হুম 4,000 হুম ইউনিট আছে। আর এন্ডিং এ হচ্ছে থাকা লাগবে কত, 10,000 ইউনিট। তাহলে হচ্ছে থাকা লাগবে লাগবে কোনগুলি কোনগুলি, 10,000 আর হচ্ছে 20,000, এই যোগ করবি হুম মাইনাস কতগুলো আছে, 4,000, এটা করলে তুই হচ্ছে পাবি হচ্ছে মানে কতটুকু তো রিকোয়ার্ড, মানে কতগুলো তো প্রদর্শন করা লাগবে মেইন আসলে। ঠিক আছে, আর এপ্রিল মাসে কতগুলো প্রদর্শন করা লাগবে তোর। ওকে, যেমন করে মে জুন বের করলাম, করার পরে হচ্ছে বসাই দিছি। ঠিক আছে, যেখানে ভরে দিছে হচ্ছে 26,000, 26,000 তো নাকি, হ্যাঁ, 26,000, 46,000, তো 29,000 তোর হচ্ছে লাগতেছে এপ্রিল মে আর জুনে। আর এখানে কোয়ার্টার পুরো 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 কোয়ার্টার কত লাগছে এটা একটু দিচ্ছে আর কি, 1,01,000 আর কি দিচ্ছে। তোর বিগিনিং এ ছিল, সরি বাজেট ছিল তো করলে 1,00,000, তার মানে তোর মাত্র 1,000টা এক্সট্রা আর কি প্রোডাকশন করা লাগতেছে। আচ্ছা যাই হোক, তো টোটাল লাগবে হচ্ছে 1,00,000 হচ্ছে 1,000। ওকে, তো কোয়ার্টারের কলামে বিগিনিংটা এপ্রিলের হবে ফার্স্ট মান্থ, আর এন্ডিংটা জুনের হবে লাস্ট মান্থ। ঠিক আছে, দেখ এখানে তোর হচ্ছে যে 4,000 দেখছো, ওর ওর এন্ডিংটা আছে, ওর কোয়ার্টার এন্ডিং হয়ে গেছে। আর এপ্রিলের হচ্ছে এপ্রিলের হচ্ছে তোর বিগিনিংটা হচ্ছে ওর বিগিনিং হয়ে গেছে। ঠিক আছে, এরকম আর কি বুঝাইছে। আচ্ছা, দেখলে বুঝতে পারবি। তো এক্সপেক্টেড ক্যাশ কালেকশন কি তোর হচ্ছে, তুই কখন কখন টাকা পাবি, মানে তুই যে সেল করলি, সেল তো করলে তো এমন না তোর হচ্ছে সাথে সাথে টাকা দিয়ে দিতেছে। তো তোকে তো তুই কখন কখন টাকা পাবি এটা তোর হচ্ছে বলে দিছে এখানে। কি বলছে এখানে দেখ যে অল সেলস আর অন অ্যাকাউন্ট, মানে কোনো ধারে কোনো কিছু নাই। ঠিক আছে, নগদে আর কি। অন অ্যাকাউন্ট মানে ধারে, তো এই নগদে বোঝায় না, মানে ধার তো থাকে না কোনো আমি কিছু। তো এই টার্মের সাথেই পরিচিত না, ফার্স্ট দেখতেছি। ও তুই তো আচ্ছা ইকোনমিক্স এর কি সাদাতের মনে নাই, অন অ্যাকাউন্ট তো মানে মানে দাঁড়া দেখি একটু, অন অ্যাকাউন্ট তো যত জানি হচ্ছে মানে নগদে আর কি। অন অ্যাকাউন্ট ধর আপাতত নগদের, পরে যদি চেঞ্জ করা লাগে করতেছি, বাট এটা নগদ যতটুকু মনে হতে চায়। তো রয়্যালস কালেকশন কি বলছে যে ওই কোম্পানিটা কেমনে কালেকশন করে, 70% হচ্ছে এই মাসে সেলের থেকে যে হইলো ওটাই ওখান থেকে কালেক্ট করে, 25% কালেক্ট করতে হচ্ছে মানে পরের মাসের সেল থেকে,
আর তোর হচ্ছে 5% করে হচ্ছে আনকালেক্টেবল, মানে এই 5% তুই হচ্ছে কালেক্ট করতে পারস না কোনো কারণে। ঠিক আছে। তো মার্চ 31 কি বলছে দেখ, অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স হচ্ছে $30,000 উইল বি কালেক্টেড ইন ফুল। মানে তো হচ্ছে $30,000 কি করছিস তুই পুরো, মানে এখানে দেখ বলা আছে যে মান্থ অফ সেল কি, এখানে দুটা কথা আছে, মান্থ অফ সেল কোনটা, মান্থ ফলোইং মান্থ কোনটা। মান্থ অফ সেল হচ্ছে যে মাসে সেল করছে সেই মাসেই, আর মান্থ ফলোইং হচ্ছে যে মাসে সেল করছে তার পরের মাসে। ঠিক আছে। তো ফলোইং অন দেখে, অ্যাকাউন্ট তো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, অন অ্যাকাউন্ট তো চ্যাট জিপিটি বলতেছে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, তার মানে এটা তো তোর ইয়া, ধার ধার তাইলে, হ্যাঁ ঠিক আছে তাহলে। ধার ধার। হ্যাঁ হ্যাঁ। তো ফলোইং দ্বারা হচ্ছে নেক্সট মান্থ বোঝায়, আর ই প্রোডাকশন রিকোয়ার্ড এই সেম বলা ছিল। ঠিক আছে। সেটা একটু খেয়াল করেছে, ফলোইং মানে কিন্তু নেক্সট মান্থ এটা বুঝতেছে। ওকে। আচ্ছা। তো এখন এখন আমরা ওই, এখন সব দিয়ে দিছে, এখন আমরা এপ্রিল মে জুন তিনটে জন বের করে দেয়। এপ্রিলে সেল করছি 2 লাখ, ঠিক আছে, $2 লাখ। ওকে। সো $2 লাখ হচ্ছে 2 লাখই তো, হ্যাঁ। সো তো হচ্ছে এই 70% পাবো এই মাসেই পাবো না। তাহলে হচ্ছে যে বলে দিচ্ছে এখানে 70% আমি কি পাবো ইন মান্থ, ইন দ্য মান্থ মানে হচ্ছে এই মাসেরটা, আর ফলোইং মানে হচ্ছে পরের মাসের। তাহলে আমি এখানে সেল করেছি $20,000, সরি $2 লাখ। তো এখান থেকে আমি 7% করলে পাবো হচ্ছে যে এতটুকু, 1,40,000। তাহলে এটা আমি পাইছি এই মাসে। আচ্ছা, বাকি 25% মে মাসে পাইতেছি। তাহলে হচ্ছে এই 2 লাখেরটা হচ্ছে আমি 2 লাখের 25% পাবো হচ্ছে মে মাসে, মানে $50,000 পাবো হচ্ছে মে মাসে। বুঝতে পারছি? হ্যালো। হুম। মানে ধর আমার তো যে আমি তো বিয়ে করছিলাম তো $2 লাখ এখানে আসছিল না, 2 লাখে যে কই গেল, 2 লাখ কই গেল। আচ্ছা, 2 লাখ আসতে হচ্ছে এখান থেকে, যে তো $20,000, 20,000 ইউনিট করা লাগবে না। তো তোর হচ্ছে ওকে তো হচ্ছে $10 গুণ দিবি, কারণ প্রতিটা ইয়ে $10, তো এখানে করলে হচ্ছে তুই 2 লাখ পেতেছ আর কি। সো এই তো, তো $2 লাখ তুই হচ্ছে পাইতেছিস এই মাসে পার কথা। তার এই মাসে, আচ্ছা এই মাসে তুই সেলস অ্যাজিউম করলি বা প্রেডিক্ট করলি। এখন তুই এর 70% টাকা এই মাসে পাই যেতেছিস, সেটা তো হচ্ছে 1,40,000 টাকা। আর এর 25% পাবি পরের মাসে পাবি, মানে তোর হচ্ছে 25% পাবি হচ্ছে পরে মে মাসে পাবি $50,000। আর হুম। এপ্রিলে টোটাল ঢুকছে, পাচ্ছি কতটুকু, 1,40,000 পাচ্ছি হাজার। আর এই যে বাকি 30,000 কই ছিল, এই যে দেখ এখানে বলা ছিল যে মার্চের 31 তারিখে হচ্ছে আমার অ্যাকাউন্টে ঢুকছে $30,000। তাহলে আমরা কিন্তু মানে আলটিমেটলি হচ্ছে ইতে তোর হচ্ছে এপ্রিলে কিন্তু আলটিমেটলি কত আছে, 1,40,000 আর কত 30,000, মনে হয় 1,70,000 আছে কিন্তু। ঠিক আছে, বুঝছি এ পর্যন্ত। হুম। 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 ওকে। তো এখন দেখ, এখন মেটা বের করি। তো মেতে কিন্তু আমি এপ্রিলের থেকে কিছু পাইছিলাম যে 25%। তো ও কিন্তু যোগ হবে, ঠিক আছে, 50,000। তো আমি মেতে পাই সেল করতেছিলাম হচ্ছে $5 লাখ। তার মধ্যে আমি এই 5 লাখের 70% পাবো এই মাসেই, 3,50,000। জুনে পাবো হচ্ছে 25%, 1,00,000 পাবো হচ্ছে জুন মাসে। তাহলে মেতে টাকা পাচ্ছি, এই মাসেরটা পাচ্ছি 3,50,000। আর ওই যে এপ্রিলের থেকে যে 50,000 দেওয়া ছিল এটা যোগ করছি। ঠিক আছে, এখানে 4 লাখ পাইতেছি আমরা। ওকে। তো জুনও একইভাবে, তো জুনে তো হচ্ছে সেল করছিলাম $3 লাখ। তো জুনে হচ্ছে পাবো হচ্ছে এর 70%। জুলাইয়ের থেকে পাবো, জুলাই পাবো হচ্ছে এই মানে জুনের 25%। জুনে টোটাল পাইতেছে আমরা হচ্ছে মেয়ের হচ্ছে ওই যে 25%, 1,25,000, যোগ হচ্ছে এই মাসের যে 2,10,000, তো $3,25,000 ঠিক ডলার আর কি। তো এগুলো নিয়ে সব বসাইছি এখানে। তো বসানোর পরে তোর হচ্ছে যে এখানে সব যোগ করছে, যে আলটিমেটলি হচ্ছে তোর ক্যাশ কালেকশন কতটুকু, মানে 1,70,000 মোট কতগুলো এখানে দিয়ে দিছে। ঠিক আছে। আর কোয়ার্টার হচ্ছে তিনটে যোগফল আর কি, 9,05,000 আর কি। ওকে। আচ্ছা। তার মানে এতক্ষণ আমরা কি করলাম, এতক্ষণ করলাম হচ্ছে যে সেল কি, মানে কতটুকু সেলের কেমন কেমন টাকা পাইতেছে আর কি। ঠিক আছে, মানে কখন কখন টাকা পাইতেছে আর কি। আচ্ছা, এবার তো হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল বাজেট, মানে আমি যে ডিরেক্ট মেটেরিয়াল ইউজ করছি এটার বাজেট কতটুকু। সো রিকোয়ার্ড প্রোডাকশন বের করছিলাম না তোর হচ্ছে প্রথম দিকে, যে কতগুলো লাগবে। তো রিকোয়ার্ড প্রোডাকশন বের করার পর ডিরেক্ট মেটেরিয়ালের বাজেট ক্যালকুলেট করা লাগে। সো অলরেডি আমরা রিকোয়ার্ড প্রোডাকশনের ইন মান্থ পেয়ে গেছি। তো এখন না কি বলছে, বলছে যে এট রয়্যাল কোম্পানি 5 kilograms অফ মেটেরিয়ালস আর রিকোয়ার্ড পার ইউনিট অফ প্রোডাকশন, মানে প্রতি ইউনিটের জন্য 5 কেজি করে লাগে। ম্যানেজমেন্ট ওয়ান্স মেটেরিয়ালস অন হ্যান্ড এট হচ্ছে in the end of each month equal to 10% of the following month's production। আর অন মার্চ 31 13,000 কিলো, মানে 13,000 কেজি অফ মেটেরিয়াল তোর কাছে রয়ে গেছিল। ঠিক আছে। আর মেটেরিয়াল কস্ট হচ্ছে $4.4, বা বলি 40 সেন্ট পার কিলোগ্রাম আর কি। ঠিক আছে। তো দেখ মার্চে আমি 13,000 কেজি মেটেরিয়াল রয়ে গেছিল, তো প্রতি কেজি মেটেরিয়ালের দাম হচ্ছে কতটুকু, চার মানে $0.4। একটা প্রোডাক্ট করতে বানাতে লাগে 5 কেজি। তাহলে ম্যানেজমেন্ট চাই কি, দেখ ম্যানেজমেন্ট চাই কি বলছে, এই কথা দেখ সেকেন্ড আর কি, কথাটা বলছে কি যে ম্যানেজমেন্ট চায় সামনের মাসে যে পরিমাণ মেটেরিয়াল লাগবে তার 10% মাস শেষে থেকে যাবে। ঠিক আছে, মানে রয়ে যাবে আর কি। ওই যে তোর হচ্ছে এন্ডিং ইনভেন্টরির মতো আর কি অনেকটা।
যে যতটুকু আমার লাগবে সামনে, তার 10% হচ্ছে আমার এই মাসে থাকতে হবে এই মাসে। বুঝছি বুঝছি, এটা তো তো বুঝছি। এপ্রিলে হচ্ছে রিকোয়ার্ড পোর্শন হচ্ছে 26,000 পাইছিলাম আমরা ও প্রথম টেবিল থেকে। রিকোয়ার্ড মেটেরিয়াল হচ্ছে 26,000 ইন্টু 5 এত কেজি, আর প্রতি কেজির দাম হচ্ছে তোর 0.4, এই জন্য সরি, হ্যাঁ। তো এখন দেখ মার্চে রয়ে গেছিল 13,000 কেজি, তাহলে মার্চ শেষ থাকা লাগবে হচ্ছে মেয়ের রিকোয়ার্ড মেটেরিয়াল 10%। তো মেয়ের পাইছিলাম কতটুকু, 46,000 পাইছিলাম। ওকে হচ্ছে আমি 5 কেজি দিয়ে গুণ করে 10% করছি, তো 23,000 হচ্ছে কি কেজি লাগবে আমার আমার থাকা লাগবে আর কি আমার এপ্রিলের শেষে। ঠিক আছে। তো পারচেস করা লাগতেছে কতটুকু, 1,30,000, আগের মতো তো লাগবে থেকে আছে পেয়ে দিবি। লাগবে কতটুকু, 1,30,000 যোগ 23,000 মাইনাস কতটুকু আসছিল তোর হচ্ছে প্রথমে 13,000 যে মার্চ থেকে যে ছিল, এগুলো তো 1,40,000 কেজি। ঠিক আছে, আমার তো হচ্ছে মেটেরিয়ালস লাগবে। সো এটার থেকে বের করলাম, ওকে। তো এভাবে বাকি 2 মাসের জন্য বের করবো। তো জুনেরটা বের করার সময় জুলাইয়ের প্রোডাকশন রিকোয়ার্ডেড 10% করা লাগবে। আর জুলাইটা কিন্তু ওই যে প্রথম টেবিলে বলেছিলাম যে এখানে কিন্তু খেয়াল রাখবি যে জুলাইটা কিন্তু দিয়ে দিছিল। ঠিক আছে, মেবি $25,000 ছিল বা সামথিং কিছু, 25,000 ছিল মেবি। তো তার মানে কোয়ার্টার বললে জুলাইয়ের প্রোডাকশন রিকোয়ার, সরি সরি, এখানে একটু কথা আছে দাঁড়া। কি বলতো দেখ, জুনেরটা বের করার সময় জুলাইয়ের প্রোডাকশন রিকোয়ার্ডের 10% করা লাগবে। তার মানে কোয়ার্টার বললেও জুলাইয়ের প্রোডাকশন রিকোয়ার্ডও লাগবে। তার মানে হচ্ছে যে আমাকে ওই আবার একটা রো করে বা একটা টেবিল করে ওই জুলাইয়েরটাও আমাদের বের করতে হবে। প্রথম যে করছিলাম আমরা যে মানে এপ্রিল থেকে জুন পর্যন্ত, যে এইটা। তাহলে 3 মাস তো অলরেডি আমি করলাম, হ্যাঁ, বাট তাইলে তোর কি আবার হচ্ছে, জুন তো করলাম, এখন জুলাইয়েরটা তো লাগবে না। তো হচ্ছে কি বলছিল, তো জুলাইয়ের যে যতটুকু লাগে তার 10% থাকা লাগবে আমার এই মাসের শেষে। ঠিক আছে। তো এই জন্য তোর জুনে কতটুকু লাগবে এটা তো আগে বের করা লাগতেছে যে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে আগে তোর হচ্ছে যে এইভাবে 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 তোকে বের করবি জুলাইয়েরটা। এইখানে জুলাইটাও আসবে আর কি, জুলাইটা বের করলে তারপর তুই জানবি কতটুকু লাগবে। ওইটা হচ্ছে জুনের শেষে থাকা লাগবে এত কেজি মেটেরিয়ালস। ঠিক আছে। সো এই হলো প্যাচ, বুঝছি কথাটা। হুম। তার মানে তো হচ্ছে আলটিমেটলি তুই তাহলে ভাবছে ভালো কি হবে, তুই প্রথমেই 4টা বের করে নিবি। ঠিক আছে, তাহলে পরে আবার আলাদা করে বের করা লাগতেছে না। সেটা একটু নোট করে রাখিস যে প্রথমে আমি চার, কটা বললাম আমি 4টা বের করবো। ঠিক আছে, মানে এই জাস্ট হচ্ছে যে প্রোডাকশন রিকোয়ার আর কি, কতটুকু প্রোডাকশন লাগবে আর কি। ঠিক আছে এটা। ভাই এত বড় অঙ্ক কি একটা 35 মার্কের জন্য আসে? জানি না, আমি এটা টার্ম ফাইনাল কোনো কোশ্চেন দেখিনি, বাট এখন ওই যে বইয়ের থেকে দেখা লাগবে কি কি আছে। তো এটা জানো কত স্লাইড ছিল, 95টা স্লাইড, 95টা স্লাইড ছিল এটার ই। যাই হোক, তো এই পর্যন্ত গেলাম কি, তো হচ্ছে ডিরেক্ট মেটেরিয়ালস কতটুকু হচ্ছে লাগতেছে কত কেজি। তো এখন তো হচ্ছে কি করলো, হ্যাঁ, তো প্রতি মেটেরিয়ালস পার ইউনিট প্রোডাকশন, আচ্ছা এটা এটাই কি তো আমি যেমন দেখাইছি না যে মানে লিখে লিখে এটা আর কি তোর টেবিলে দেখাইছে আর কি। ঠিক আছে। হুম। ওকে। তো এক্সপেক্টেড ক্যাশ ডিস্ট্রিবিউশন ফর মেটেরিয়ালস মানে এখন হচ্ছে যে তোর মেটেরিয়ালস তুই হচ্ছে মানে ক্যাশ তুই মানে কিনতেছিলি, তো ওইটার জন্য তুই কখন কখন টাকা দিবি বা এরকম আর কি, ওইটার জন্য বের করছিলাম। আগে তো সেলের জন্য পাইছিলাম না, সেলের জন্য করছিলাম। এইটা এইটা বাদ দিলে কোনো সমস্যা নাই, বাকি সবগুলা পড়লে। যাই না মানে দেখতে হইব আর কি, বাট এত বড় তাই কখনো হোক। আসবো না, তোকে দুইটা যে কোনো দুইটা বলবো যে আলটিমেটলি তুই হচ্ছে যে কোনো না না, একটা বা দুইটা হয়তো ধর বলবি। আমি পুরা বাদই দিলাম, আমি অর্ণব ভাইয়েরটা তো পড়ছি, সো ধর আমি এইটা বাদে বাকিগুলা পড়লাম, এমন তো না যে এটা থেকে 2টা কোশ্চেন দিবে। মানে এখান থেকে দুটো দিবে না, তো রিস্ক থাকবে আর কি। তুই যদি এমন তো না তুই সব বাকিগুলি একদম ফুল ফুল পাবি, মানে পারবি আর কি, যদি এমন প্যাচ দিয়ে দেয় তখন সমস্যা। মানে জেনে রাখা, তুই করে যে লিস্ট একবার পরে মানে তোর হচ্ছে হাতে থাকলো আর কি। বুঝছি, আচ্ছা ঠিক আছে, ওকে, করতে থাক, ওকে। বলতে থাক। সো এখন হচ্ছে কি বলছিল দেখ, যে রয়্যাল স্পেস হচ্ছে 4.4 পার কিলোগ্রাম ফর ইস মেটেরিয়াল, এখানে আগেই বলছিল। তো ওয়ান হাফ অফ এ মান্থ পারচেজ এয়ার পেড ফর ইন দ্য মান্থ অফ পারচেজ, দ্য আদার হাফ ইজ পেড ইন দ্য ফলোইং মান্থ। মানে কি, আমি এই মাসে হচ্ছে আমি অর্ধেক টাকা পরিশোধ করব এবং পরের মাসে বাকি অর্ধেক টাকা পরিশোধ করবো। ঠিক আছে, ফলোইং মানে কিন্তু পরের মাস। আচ্ছা আর 31 31 মানে মার্চ থেকে আমি হচ্ছে আমি আমার পেয়েবল ব্যালেন্স ছিল হচ্ছে $12,000। ঠিক আছে। তো এখানে বলছে যে মার্চের মাসে দেনা হচ্ছে $12,000 আর কি, প্রতি মাসে অর্ধেক মাসেরটা পে করব এই মাসে এবং বাকি অর্ধেক মাসেরটা সামনের মাসে পে করবো। এপ্রিলটা কি করবো, এপ্রিলে তো হচ্ছে এপ্রিলে কত কেজি লাগতেছে তার 50% হচ্ছে আমি আর কতটুকু ইন্টু পার কেজি কস্ট। তো এই তো 1,40,000 কেজি লাগতেছিল, তার হচ্ছে 0.5 হচ্ছে 50%, আর তার কস্ট হচ্ছে 0.4 প্রতিটার জন্য জন্য এখান থেকে কস্ট বের করলাম। তো মেতে পে করতে হবে হচ্ছে $60,000, আর মার্চে পে করা দেনা হচ্ছে $12,000। ঠিক আছে, তাহলে টোটাল পেয়েবল কতটুকু, 12,000 দেনা প্লাস হচ্ছে $28,000।
তার মানে হচ্ছে $40,000, মানে এটা কিন্তু মেয়ের দেনাটা, ঠিক আছে, এই যে এইটা, এইটা কিন্তু মানে 50% গুলো তুই একই আসে, মানে সেম সেম আসে, বাট তোকে যদি বলতো যে 60% তুই করছিস আর 40%, তখন কিন্তু সেম সেম হতো না। তখন কিন্তু 40% যতটুকু আসে ততটুকু কিন্তু এখানে যোগ করতে, কারণ দেনা কিন্তু তোর পেয়েবল মানে কি বুঝছিস, ততটুকু তুই দিবি। তুই এটা কিন্তু দিয়ে দিছিস এই $28,000। তো আমি কিন্তু এই 28,000 এই 12,000 যোগ করছি, ঠিক আছে। এখন মেতে জন্য একই কথা, মেতে হচ্ছে পে করবো হচ্ছে এত 44,300। আর জুনে পে করবো হচ্ছে দেখ মে মার্চের, সরি এপ্রিল, আচ্ছা জুনে পে করবো হচ্ছে বাকি 44,300। আর টোটাল পে কতটুকু, এই 44,300 কত, এটা তো এই মাসেই ছিল, মানে আমি হচ্ছে মানে মে মাসে পে করতেছি, সরি জুনের পে করতেছি, প্লাস হচ্ছে 8,000 করতে গেছিল এই যে এপ্রিলে যতটুকু আমার ই ছিল, যে এপ্রিলে তো হচ্ছে 28,000 ডলার ছিল না আমার, যে মেতে পে করার কথা, ওইটা আমি পে করতেছি, বুঝছি এবার এটা। দেখ আমি আবার একটু বলি যে মেতে পে করবো কোনটা, মানে এই ফিফটি পে করে গেছি, তা আমার তো এই 40,300 টাকা আমার কাজ শেষ, ওর এখানে বাদ দে। তো জুনে পে করবো বাকি 50%, তো $40,300। টোটাল কতটা পে করতেছি মে মাসে, এই $40,300 তো আমি পে করা লাগবে, প্লাস হচ্ছে এই বাকি কি যে গত মাসেটা পে করা লাগবে না আলটিমেটলি, তো এটা তো $8,000, ঠিক আছে। তো আলটিমেটলি হচ্ছে তোর $72,300 আর কি। তো জুনের জন্য একইভাবে পে করছি আর কি। তো এখান থেকে আর কি ওইটাই একদম দেখাই দিছে এখানে, তো টেবিল আকারে আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এটা আর কি তোর $1,25,000। সো ডিরেক্ট লেবার বাজেট হচ্ছে, সরি এতক্ষণ কিন্তু আমরা ডিরেক্ট মেটেরিয়াল করলাম, এখন হচ্ছে তোর ডিরেক্ট লেবারের বাজেট, ঠিক আছে। সো ওই আগের মতোই যে এট রয়্যাল ইচ ইউনিট অফ প্রোডাকশন রিকোয়ার্স 0.05 আওয়ার্স অফ ডিরেক্ট লেবার, মানে প্রতিটা প্রোডাক্ট বানানোর জন্য তো 0.05 আওয়ার করে লাগে। দ্য কোম্পানি হ্যাজ এ নো লে অফ, লে অফ মানে কি মনে আছে, পড়ছিলাম কর্মী যে আমার। কর্মী ছাঁটাই করা, কর্মী হ্যাঁ হ্যাঁ ছাঁটাই করে ছাঁটাই না? করা, হ্যাঁ হ্যাঁ ছাঁটাই করা, So, এখানে কোনো লে অফ পলিসি নাই। তো অল এমপ্লয়িজ উইল বি পেড ফর 40 আওয়ার্স অফ ওয়ার্ক ইচ উইক। এখানে একটা বড় সড় জ্ঞান দেওয়া আছে তারা বলতেছি। তো ইন এক্সচেঞ্জ ফর, এই কথা দেখ কি বলছে, ইন এক্সচেঞ্জ ফর দ্য নো লে অফ পলিসি, মানে এই পলিসির বাহিরে যদি তুমি চাও তাহলে কি বলছে, ওয়ার্কার্স এগ্রিড টু এ ওয়েজেস বা ওয়েজ রেট হচ্ছে অফ $10 per hour রিগার্ডলেস অফ দ্য আওয়ার্স ওয়ার্কড। বুঝছিস এটা কি এটা বলছে, দেখে আমার আউটলাইনের কথা মনে পড়ছে। এখানে বলতে তোর হচ্ছে যে আমি, আমাকে হচ্ছে মানে আমি মানে প্রতি পার আওয়ার জন্য $10 দিতে হবে। এখন আমি কতটুকু মানে কাজ করি আর না করি, নো ওভার টাইম পে, মানে আমি ওভার টাইম পে করলেও আমি দরকার নেই, বাট আমাকে আর কি প্রতি ইতে $10 পে পার করা লাগবে, পে করা লাগবে আর কি, ঠিক আছে। তো এখানে আর কি তোর হচ্ছে ওরই লাভ হয় আর কি, আলটিমেটলি মনে হচ্ছে যে আর কি লেবারেরই লাভ হয় আর কি, আলটিমেটলি দেখা যায়। ফর দ্য নেক্সট 3 মান্থস দ্য ডিরেক্ট লেবার ওয়ার্ক ফোর্স উইল বি পেড ফর এ মিনিমাম হচ্ছে 1,500 আওয়ার্স পার মান্থ। তার মানে হচ্ছে যে দেখ এখানে কি বলছে, বলছে হচ্ছে যে তোকে, তো যদি কমও লাগে আওয়ার, মানে যদি ধরলে 1 লাখ 1,000 আওয়ার লাগতেছে, বাট তোকে 1,500 আওয়ার পে করা লাগবেই ওই লেবারদের, ঠিক আছে। এটা তো লেবারের চালাকি, যে ওরা যে নো লে অফ পলিসির বাইরে যেটা করছে আর কি। যাই হোক, তো এখন কি বলছে, তো প্রতিটা ইউনিট প্রোডাকশন করতে 0.05 আওয়ার্স লাগে ডিরেক্ট লেবারের। তো নো লে অফ পলিসি আছে মানে কোনো লেবারকে ছাঁটাই করা হবে না, এবং তাদের প্রতি উইকে 40 ঘন্টা কাজের জন্য মিনিমাম মানে পে করা লাগবে, করতে হবে আর কি। এই পরিবর্তে আরেকটা পলিসি আছে, তা তা হলো তারা যতটুকু কাজ করা লাগবে প্রোডাকশনের জন্য ততটুকুর জন্যই $10 পার আওয়ার পাবে, আর মিনিমাম প্রোডাকশন আওয়ার হলো 1,500 আওয়ার পার মান্থ। অর্থাৎ লেবারদের অ্যাটলিস্ট 1,500 আওয়ার হচ্ছে এর ওয়েজেস দেওয়া হবেই, যদিও কম আওয়ারের কাজ করা লাগে। বুঝছি এটা ভালো মতো, এটা একটু খেয়াল রাখিস কিন্তু, এটা কিন্তু সামনে হুম, হুম, আছে। ওকে, মানে আলটিমেটলি হচ্ছে আমি কাজ হুম। করি না করি আমাকে $1,000, 2,000 আওয়ারের হচ্ছে পে করা লাগবে, ঠিক আছে। তো এই জন্য তো হচ্ছে দেখা গেছে যে ওভার টাইম, মানে যখন ধরলি অনেক বেশি কাজ করা তখন কিন্তু ইয়েদের লস, মানে লেবারদের লস, কারণ ওভার টাইমে কোনো টাকা লাগতেছে দিতেছে না, এখানে বলছে যে নো ওভার টাইম পে, ঠিক আছে। বাট কম কাজ করা লাগে তখন আবার লেবারদের সুবিধা, কারণ আমি কম কাজ করেই আর কি ওই টাকাটাই পাইতেছি আর কি, বেশি টাকা পাচ্ছি আর কি। আচ্ছা, তো পরে এপ্রিল কি বলছে, রিকোয়ার্ড প্রোডাকশন হচ্ছে 26,000 পাইছিলাম আমরা প্রথম দিকে। রিকোয়ার্ড লেবারের আওয়ার কতটুকু, 26,000 ইন্টু 0.05, মানে 13,000 আওয়ার, সরি 1,300 ঘন্টা কাজ করা লাগবে। প্রোডাকশন করতে কিন্তু 1,300 ঘন্টা লাগবে, বাট আমাকে নিয়ম কত কত পে করা লাগবে, 1,500 ঘন্টার না। তো আমাকে ডিএল কস্ট হচ্ছে 1500 ইন্টু 10, কারণ প্রতিদিন 10 ছিল, তো $15,000, ঠিক আছে। মে মাসে দেখ, মে মাসে হচ্ছে 33,000 আমি ছিল, আমি করলাম $23,000, 23,000 হয়েছি, সরি 2300 ঘন্টা, খালি উল্টো হতেছি। তো প্রোডাকশন করতে 2300 ঘন্টা আমার কাজ করা লাগবে, তো ডিএল কস্ট হচ্ছে 2300 ইন্টু 10, তো $23,000 আর কি। তো একেবারে জুনের জন্য আমি করলাম 1,450, বাট আমাকে 1,500 ঘন্টাটাই পে করতে হবে অ্যাটলিস্ট, এই জন্য আমাকে $15,000, মানে লাস্ট পর্যন্ত পনেরো মানে হাজার ডলার আসে। এইখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে
1500-র বেশি আসলে তো কোনো সমস্যা নাই। না না না, সমস্যা নাই, 1500-র বাট কম 1500 কম আসলেও আসলে 1500 1500 দিয়েই গুণ ধরতে হবে। করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে বুঝছি থ্রেশহোল্ড ভ্যালু আছে 1500 আর কি। বুঝছি বুঝছি। তো এটাকে যেখানে দিচ্ছে আর কি, আমি যেখানে দিলাম তো 1500 সব মিলে 53,000 পেয়েছে আর কি। ঠিক আছে, ওকে। তো ম্যানুফ্যাকচারিং এখন শেষ আমাদের, হচ্ছে ওই ডিএমডিএল শেষ, এখন জাস্ট খালি হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারটা বাকি আছে। তো এটা ডিএমডিএল বাদে বাইশের কস্ট দুইটা টাইপ, একটা হচ্ছে ফিক্সড কস্ট, এটা লেবার কস্ট, সরি ভ্যারিয়েবল কস্ট। এটা তো আমরা প্রথমেই পড়ছি যে ফিক্সড কস্ট কোনগুলি, ভ্যারিয়েবল কস্ট কোনগুলি। তো ফিক্সড কস্ট হচ্ছে তোর ডিপেন্ড করে এক্সপেক্টেড লেভেল অফ অ্যাক্টিভিটি উপরে। যদি কারেন্ট লেভেলের অফ অ্যাক্টিভিটি এক্সপেক্টেড এর তুলনায় কম থাকে, অর্থাৎ আমরা চাহিদা বেশি থাকে, তাহলে ফিক্সড কস্ট ইনক্রিজ করা লাগে। আর কারেন্ট লেভেল অফ ক্যাপাসিটি বেশি থাকলে ফিক্সড কস্ট ডিক্রিজ করা লাগে। এই কথা দেখ, আবার একটু বলি, আমি বলি। ফিক্সড কস্ট ডিপেন্ড করে কার উপরে? এক্সপেক্টেড লেভেল অফ অ্যাক্টিভিটির উপরে। যদি কারেন্ট লেভেল অফ ক্যাপাসিটি, মানে আমার এখন যতটুকু ক্যাপাসিটি আছে যেটা এক্সপেক্টেড তুলনায় কম থাকে, অর্থাৎ আমার চাহিদা বেশি থাকে, তাহলে হচ্ছে কি বলছে যে ফিক্সড কস্ট ইনক্রিজ করা লাগবে। ঠিক আছে, মানে তো বেশি বেশি মেশিন আর লাগছে, তাই না? মানে এই জন্য আর কি ফিক্স কস্ট আর কি। আসলে মেশিন বেশি বেশি মেশিন লাগতেছে আর কি। আর কারেন্ট লেভেলের ক্যাপাসিটি বেশি থাকলে তখন ফিক্স কস্ট ডিক্রিজ করা লাগবে, মানে এরকম বলছে আর কি। So manufacturing overhead budget কি বলছে? Royal company uses a variable manufacturing overhead rate of $1 per unit produced. Our fixed manufacturing overhead is 50,000 per month and include $20,000 on of non-cash. এই যে non-cash মনে আছে কি ছিল? কস্ট, non-cash কস্ট কি ছিল? নন ক্যাশ কাজ করছো তো তুই যেটা ফিজিক্যালি দেখ না, বাট তোর হচ্ছে কোনো অ্যাসেট কেনার কারণে তুই সেটা হচ্ছে পরে, মানে তুই হচ্ছে এখানে তোর মানে খরচ যায় বা হচ্ছে তুই কিছু পাস। ঠিক আছে, সো এটা আর কি। তো এখানে হচ্ছে প্রাইমারিলি অ্যামোর্টাইজেশন অফ প্ল্যান্ট অ্যাসেট, মানে তুই যে প্ল্যান্ট কিনছিলি তার অ্যামোর্টাইজেশন করতে আর কি ওই অ্যাসেটটা ধরছে আর কি এখানে। সো লেটস প্রিপেয়ার দ্য ম্যানেজিং ওভারহেড বাজেট। তো এখানে ক্যালকুলেশন সিম্পল, বাট নন ক্যাশ কস্ট বুঝতে হবে। তো এখানে কি বুঝাই দিচ্ছি কি বলছে দেখ, নন ক্যাশ কস্ট কোনো ফিজিক্যাল কস্ট না। তো অ্যামোর্টাইজেশন বলতে বোঝায় কোনো অ্যাসেটের ক্রয় করলে এটার ভ্যালু দিন দিন কমে থাকে, যে আমরা ডিপ্রিসিয়েশন থেকে বলতাম। তো ডিপ্রিসিয়েশন তো বুঝেছি সাদা সাদা, মানে ইয়ে না বুঝতে পারো হচ্ছে রাফি। তো মানে খুব ভালো মতো বুঝি আমি ডেপ্রিসিয়েশন। প্ল্যান্ট কেনার ফলে সেই অ্যাসেট যে হচ্ছে তার ভ্যালু ইয়ার টু ইয়ার কমে যাচ্ছে $20,000 করে আর কি, এটা বলছে আর কি। তো তাই একটা ফিজিক্যাল কোনো কস্ট না থাকা, অর্থাৎ আমি ডিরেক্টলি $20,000 দিচ্ছি না, বাট হচ্ছে 50,000-এর মধ্যে $20,000 ইনক্লুড করা। ঠিক আছে, যে এই যে 50,000 বলছিলাম না, যে 50,000 যে নন, এই যে পার মান্থ, তার মধ্যে কি ইনক্লুড বলছে কিন্তু নন ক্যাশ, মানে ফিজিক্যাল যাচ্ছে না কিন্তু বিষয়, মানে মেন কথা ফিজিক্যাল যাচ্ছে $30,000। ঠিক আছে, ফিজিক্যাল যাচ্ছে $30,000, আর ফিজিক্যাল লেস যাচ্ছে ধর দিয়ে $20,000। আচ্ছা, তো এপ্রিল মাসে দেখ ইউনিট রেকর্ড হচ্ছিল 26,000টা ছিল ইউনিট। ভেরিয়েবল কস্ট $1 করে লাগতো, তো $26,000 পেয়ে গেছি। এখন লাগে ফিক্স কস্ট, ফিক্স কস্ট কত? $50,000। নন ক্যাশ ডলার হচ্ছে $20,000। তো এখান থেকে টোটাল ম্যানুফ্যাকচারিং ওভারহেড কতটুকু হবে? 26,000 যোগ 50,000 মাইনাস 20,000, এটা $56,000। ঠিক আছে, মানে মেন কথা নন ক্যাশটা বিয়োগ দিয়ে দিবি। তো এভাবে বাকি 2 মাসের জন্য বের করছি এখানে, বাকি 2 মাসের জন্য বের করছে। ঠিক আছে, 56,000 56,000 থেকে পাইলাম। একেবারে 46,000 আসলে মে মাসের জন্য, আর জুনের জন্য আসলে হচ্ছে ওই $59,000। টোটাল ডলার তোর হচ্ছে $1,91,000। ওকে, সো এখানে গেল। আচ্ছা, তো এখন দেখ এন্ডিং ফিনিশ গুডস ইনভেন্টরি বাজেট। তো হচ্ছে ভাই তুই যে তোর এটাই কি লাস্ট, না এরপরে আরো একটা স্টেপ আছে? দেখতে হবে। না, আরেকটা, দুইটা আরেকটা লাস্ট ক্যাশ বাজেট, তারপর ফিনান্স, অনেক বাকি আছে। সাকিব, আল্লাহ। এটা কি লাস্ট টপিক? হ্যাঁ, এটাই লাস্ট টপিক, মানে টপিক বলতে লাস্ট লেকচার আর কি, মানে নাফিসা ম্যাডামের। আচ্ছা, তুই কি কালকে থেকে ইয়ে পড়াবি? হুক্কা? শোন, কালকে হুক্কা তুই আশা করি। হুক্কা দরকার হইলে তুই শুরুর দিকে যেগুলা পড়ছিলি ওগুলা একবার আগে আমাদের বুঝায় নে। হুক্কায় তো ভাই ছুটিই নাই। হ্যাঁ, এই আমি আর ভাবছি নাফিসা হচ্ছে ম্যাডামের এটা ওই পড়া যাইবো আবার। 11 দিন ছুটি না, তো 10 দিন ছুটি না, তো 10 দিনের মধ্যে 3 দিন হইতেছে তোর হচ্ছে রাখবো ইয়ের জন্য, রাখবো ইচকের জন্য রাখবো, আর এই তো ওই তিন হিউমিডিটির দিন আমাদের একদিন রাখবো পড়াইস। হইতেছে কেমিক্যালের জন্য। আচ্ছা, হ্যাঁ, ওই তিন এগুলা দিন ওই তিন দিন আমাদের তোদের পড়াবো, মানে ওই ইয়ের মাঝখানে, কিন্তু পরীক্ষার মাঝখানে। না, সমস্যা নেই ভাই। তুই যদি ঠিক মেইন আছে, পরীক্ষার মাঝখানে ডাক দিয়ে কাজ পড়াবি তাও সমস্যা নেই। তাহলে কি আজকে এই পর্যন্ত থাকবি, মানে আর দেখ বুঝবি না এরকম কিছু? না 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 না, শেষ করে দে। আজকে শেষ করে দে, শেষ এটা করে শেষ দে। করে দিই, কারণ কালকে বেড়ে থাকবে। ঠিক হ্যাঁ আছে, কই জেনেছিলাম? ভাই, আরো এমনি অনেক ভালো নিচে, পিছায় আছি আরো আমরা। অনেক বাইশ নিচে। 22-এ ছিলাম, তাই না? 25 পেজের দিকে ছিলি। আচ্ছা, যে এখানে ছিলাম, 22-এ ছিলাম। হুম আচ্ছা, হুম, আমার এন্ডিং 3 মিনিট ফিনিশ আছে আর গুডস। মাত্র 3 মিনিট আছে, তো তুই কি তাইলে অন্য তাইলে কেউ দে। এটা ক্লোজ কর, রেকর্ডিং হুম হুম। স্টপ কর, রাফি আরেকটা লিংক দে, শেষ করে দিই আজকে। আর আচ্ছা, দশ ঠিক মিনিটের মতো আছে, লাগবে ম্যাক্সিমাম। ঠিক আছে। হ্যাঁ, 10-20 মিনিট 15 মিনিট লাগবে আর কি। ওকে।